সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মুন্নি খাতুন, প্রভাষক, গণিত বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ। অনার্স 4th ইয়ারের শিক্ষার্থীরা, আমি তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটির উপর লেকচার দিচ্ছি। কোর্সটির কোড 243713। আজকের লেকচার নাম্বার 7। আজকের লেকচারের বিষয় হচ্ছে কম্বিনেটরিজ। তো শুরুতেই আজকে আমাদের লেকচার প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। আজকের লেকচারে আমরা যা যা শিখছি তার হচ্ছে কাউন্টিং প্রিন্সিপাল। কাউন্টিং প্রিন্সিপালের মধ্যে দুই ধরনের প্রিন্সিপাল রুল থাকছে, সেটা হচ্ছে প্রোডাক্ট রুল প্রিন্সিপাল এবং সাম রুল প্রিন্সিপাল। পারমুটেশন, কম্বিনেশন, থিওরাম এবং ম্যাথ সলভ শিখব। তো শুরুতেই শিক্ষার্থীরা, আমি চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তুতে, কাউন্টিং প্রিন্সিপাল নিয়ে। কাউন্টিং প্রিন্সিপালের মধ্যে আমি আগেই বলেছি দুই ধরনের প্রিন্সিপাল রুলস আলোচনা করা হয়, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট রুলস প্রিন্সিপাল আর একটা হচ্ছে সাম রুল প্রিন্সিপাল। এখন আমরা শিখব হচ্ছে সাম রুল প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি। সাম মানে হচ্ছে যোগের নিয়মের মূলনীতিটা আমরা এখন শিখব। যোগের নিয়মের মূলনীতি বলতে এখানে কি বোঝাচ্ছে, ইফ an event E1 can occur in N1 ways and a second event E2 can occur in N2 ways, and suppose both events cannot occur simultaneously, then E1 or E2 can occur in N1 plus N2 ways. এখানে সাম রুল প্রিন্সিপালে যে কথাটা বলেছে সেটা হচ্ছে যদি কোনো ঘটনা E1 N1 উপায়ে ঘটতে পারে এবং সেকেন্ড বা দ্বিতীয় একটা ঘটনা E2 উপায়ে ঘটতে পারে, তাহলে এবং সাথে একটা কন্ডিশন জুড়ে দেওয়া আছে, সাপোজ বোথ ইভেন্ট ক্যান নট অকার সিমালটেনিয়াসলি, তার মানে কোনো ঘটনাই স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারবে না। তার মানে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে ঘটনা দুইটা ঘটবে সেটা কখনোই একই সাথে ঘটবে না, তার মানে দুইটা আলাদা আলাদা সময়ে হবে, একই সাথে দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। যদি এরকম দুইটা ঘটনা হয় তাহলে তাদের দুইটা ঘটনা তাহলে তাদের ঘটার সম্ভাবনা হচ্ছে N1 প্লাস N2 ওয়েস, তার মানে হচ্ছে তারা দুই ঘটনা তাহলে কয় উপায়ে ঘটতে পারে, N1 প্লাস N2 ওয়েসে ঘটতে পারে। এখানে যদি আমি বলতে চাই এরকম করে যে যেমন আমি একটা হচ্ছে কোনো একটা এক্সাম্পল এখানে আগে দেখাইতে চাই, তার মানে যে ঘটনা দুইটা এখানে ঘটছে তারা যেহেতু একই সাথে ঘটছে না, সেজন্য আমি লিখেছি এখানে সেট হিসেবে একটা এক্সাম্পল দিয়েছি। এ একটা সেট আছে, বি আর একটা সেট আছে, যারা এখানে যদি এ এবং বি দুটা ঘটনা হিসেবে কম্পেয়ার করি তাহলে তারা হচ্ছে একই সাথে ঘটবে না, তার মানে তারা হচ্ছে ডিসজয়েন্ট সেট, এদের মধ্যে কোনো কমন কোনো ঘটনা থাকবে না। যদি এরকম হয় তাহলে তাদের একই সাথে ঘটার সম্ভাবনা হচ্ছে এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি। এখানে এন অফ এ ইউনিয়ন বি দ্বারা বোঝানো হয়েছে যে তারা একত্রে তারা দুইটা ঘটনা ঘটার টোটাল সম্ভাবনাটা কত সেটা বোঝানো হয়েছে এন এ ইউনিয়ন বি দ্বারা। তাহলে এর ঘটনা কত উপায়ে ঘটতে পারে, এন অফ এ দ্বারা, আর বি এর ঘটনা ঘটতে পারে এন অফ বি উপায়ে ঘটতে পারে। তাহলে তাদের তাদের টোটাল কয় উপায়ে ঘটতে পারে, ঘটনাটা অকার হইতে পারে, তারা টোটাল এন অফ এ প্লাস এন অফ বি উপায়ে অকার হইতে পারে, মানে ঘটনাটা ঘটতে পারে। এখানে অবশ্যই মাস্ট বি ইনিশিয়াল একটা কন্ডিশন অবশ্যই লাগবে যে সেই ঘটনা দুটা কখনোই একত্রে ঘটবে না। যেমন এখানে আমি এক্সাম্পল একটা দেখিয়েছি, এক্সাম্পল হিসেবে বলেছি যে সাপোজ দেয়ার আর 4 male professor and 5 male professors. 4 male, sorry,
there are 8 male professors and 5 female professors teaching a calculus class. A student can choose a calculus professor in 8 plus 5 equal to 13 OS. তার মানে একজন শিক্ষার্থী কোনো একটা প্রতিষ্ঠানে ধরা যাক যে ক্যালকুলাস সাবজেক্টটি পড়ানোর জন্য এখানে 8 জন পুরুষ টিচার রয়েছে, ছেলে শিক্ষক রয়েছে এবং 5 জন মহিলা শিক্ষিকা রয়েছে। তো একজন স্টুডেন্ট বা ছাত্র অথবা ছাত্রী একজন ক্যালকুলাস টিচার একজন ক্যালকুলাসের শিক্ষক চয়েস করতে পারবে বা করতে পারবে, চুজ করতে পারবে। তাহলে কয় উপায়ে চুজ করতে পারে? যদি সে ইচ্ছা করে তাহলে হচ্ছে পুরুষ টিচারটি চয়েস করতে পারে বা হচ্ছে ছেলে শিক্ষককে চয়েস হিসেবে নিতে পারে, অথবা সে মেয়ে শিক্ষককে চয়েস হিসেবে নিতে পারে। তার মানে সেখানে ঘটনা ঘটবে একটি। তাহলে যে কোনো টিচারকেই সে নিতে পারে, এমন কোনো কন্ডিশন দেওয়া নাই যে তাকে ছেলে টিচার নিতে হবে অথবা তাকে মেয়ে টিচার নিতে হবে, এরকম কোনো কন্ডিশন দেওয়া নাই। তাহলে সে সর্বোচ্চ কয় উপায়ে ক্যালকুলাসের টিচার চয়েস করতে পারে? এখানে টোটাল টিচার সংখ্যা যেহেতু 13, তাহলে সে 13টা উপায়ে 13 জন টিচারকেই তার মধ্যে যে কোনো একজনকে যদি সে চুজ করতে চায় তাহলে চুজ করতে পারে। তাহলে সেজন্য এখানে বলেছে যে টোটাল টিচার চুজ করার অপশন এখানে থাকবে হচ্ছে 13 ওয়েজ। সেজন্য এখানে এখান থেকে এই এক্সাম্পলটা থেকে দেখা যাচ্ছে যে একটা এখানে যে ঘটনাটা সেটা কখনোই একজন পুরুষ টিচার এবং একজন মহিলা টিচার একই সাথে আসবে এই একই সাথে ঘটার কোনো সম্ভাবনা নেই, যেটাতে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্রিন্সিপাল সাম অফ প্রিন্সিপাল রুলটা ফলো করতেছে। এখন আমরা চলে যাচ্ছি একটা থিওরামে, যেটা আমি এখানে সাম অফ প্রিন্সিপালের মাধ্যমে যে সেট দিয়ে যে ফর্মুলাটা দেখিয়েছি সেটা অ্যাপ্লাই করে আমি এখানে একটা সেট দিয়ে একটা থিওরাম প্রুভ করেছি। মূলত এটা সাম রুল অফ প্রিন্সিপালের এক্সাম্পল। এখানে বলেছি, কোশ্চেনে বলেছি ফর এনি টু ফাইনাইট সেট এ এন্ড বি, যদি কোনো এ এবং বি দুইটা ফাইনাইট সেট হয় তাহলে এখানে প্রমাণ করতে হবে n অফ a ইউনিয়ন বি ইকুয়ালস টু n অফ a প্লাস n অফ বি মাইনাস n অফ a ইন্টারসেকশন বি। এখন আমি এটা প্রমাণ করার জন্য আমি ভেন চিত্রের সাহায্যে এখানে প্রমাণ করেছি। এখানে চিত্রের সাহায্যে থিওরামটাকে আমরা সহজে প্রমাণ করতে পারি। এখন এই প্রমাণটার ক্ষেত্রে চিত্রের সাহায্যে কিভাবে প্রমাণ করতে পারি? এখানে সেটের মাধ্যমে যেহেতু বলেছি আমি, এখানে এ সেট হিসাবে এই সার্কেল বা বৃত্তটাকে আমি এখানে বলেছি এই সার্কেলের মধ্যে যারা আছে তারা সবাই এ সেটের এলিমেন্ট। আবার পরের যে সেকেন্ড যে সার্কেলটা নিয়েছি এটা হচ্ছে বি সেটের এলিমেন্ট গুলা এদের মধ্যে থাকবে, এই সার্কেলটার মধ্যে থাকবে। তাহলে এখানে এ সার্কেল এবং বি সার্কেল দেখছি এখানে দুইটা সার্কেলের মধ্যে একটা কমন একটা পয়েন্ট আছে। তার মানে এ সেটের এলিমেন্ট যদি আমি কাউন্ট করি তাহলে তারা এই পয়েন্ট কমন এলিমেন্ট যেখানে থাকবে, কমন যে পয়েন্টটা আছে এখানেও কিছু এ সেটের এলিমেন্ট পড়বে। আবার এই জায়গাটাতেই আমি বি সেটের এলিমেন্ট গুলাও পড়বে, কিছু সংখ্যক এলিমেন্ট বি সেটের এলিমেন্ট গুলাও পড়বে। তাহলে আমি যখন বলবো যে এ সেটের এলিমেন্ট এবং বি সেটের এলিমেন্ট টোটাল এলিমেন্ট কত আছে সেটা যদি আমি কাউন্ট করি তাহলে এই টোটালটা যদি এ সেটের এলিমেন্ট কাউন্ট করি, বি সেটের এলিমেন্ট কাউন্ট করি, আর যে টোটাল যে হচ্ছে এখানে কম্বাইন আকারে যে জিনিসটা আছে সেই জিনিসটাও এখানে কাউন্ট করে বলতে চাই যে তাহলে টোটাল এ এবং বি এর মধ্যে টোটাল কতগুলো নাম্বার বা হচ্ছে কতগুলো অকারেন্স ঘটার সম্ভাবনা আছে সেটা যদি আমি কাউন্ট করতে চাই তাহলে এ এর অকারেন্স কতবার ঘটতে পারে সেটা যোগ করব, সাথে বি এর অকারেন্স কতবার ঘটতে পারে সেটা যোগ করে দিব। তার মানে সেটাই টোটাল হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই কমন এলিমেন্ট কিছু সংখ্যক এলিমেন্ট বা কিছু সংখ্যক ঘটনা আছে যারা এখানে কমন ভাবে ঘটেছে। এখন কমন ভাবে যেটা ঘটেছে সেটা আমরা অবশ্যই দুইবার কাউন্ট করে ফেলতেছি। তার মানে যোগ যদি করি তাহলে সেটা এই কমন জায়গাটার ঘটনাটা আমরা দুইবার কাউন্ট করে ফেলতেছি। তাহলে আমাদের সেই জায়গাটা কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। সেজন্য আমি এখানে এটা যাচ্ছে চিত্রের বর্ণনা। এখন আমি দেখি এখানে কি লিখেছে। ইন দা
ইন কাউন্টিং দ্য এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তার মানে এ ইউনিয়ন বি এর টোটাল এলিমেন্ট, এ এবং বি এর সংযোগের টোটাল এলিমেন্টটা যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে আমরা কাউন্ট করব কিভাবে? উই কাউন্ট দ্য এলিমেন্ট ইন এ, তার মানে এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা কাউন্ট করব। এন্ড দ্য কাউন্ট দ্য এলিমেন্ট অফ বি, তার মানে কাউন্ট দ্য এলিমেন্ট ইন বি, তার মানে আমরা যদি এ ইউনিয়ন বি এর টোটাল এলিমেন্টটা কাউন্ট করতে চাই, তাহলে সেটা হচ্ছে কি হতে হবে? এর এলিমেন্ট কাউন্ট করব এবং বির এলিমেন্ট কাউন্ট করব। তাহলে আমি কেবলই যে সাম রুল প্রিন্সিপালের ক্ষেত্রে বললাম যে এখানে অকারেন্সটা কখনো কমন আকারে ঘটবে না, তারা ডিসজয়েন্ট হবে, তার মানে এদের মধ্যে কোনো কমন ঘটনা থাকবে না। কিন্তু এই চিত্র থেকে দেখা যাচ্ছে এদের মধ্যে কমন কিছু পয়েন্ট আছে, যেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি আছে, তার মানে এই স্থানটুকু হচ্ছে এখানে কমন ঘটনা ঘটার সম্ভাবনা। এখানে তাহলে লিখেছে দেয়ার আর এন এ ইন এ এন্ড এন বি ইন বি, তার মানে হচ্ছে এ সেটের এলিমেন্ট গুলার ঘটনা হচ্ছে এন অফ এ, আর বি সেটের এলিমেন্ট গুলা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে এন অফ বি। However, the element A intersection B were counted twice, তার মানে হচ্ছে A intersection B এটা যেহেতু ঘটনাটা কমন আকারে ঘটছে, সেটা এর মধ্যেও ঘটছে আবার সেটা বি এর মধ্যেও ঘটছে, তার মানে এখানে যখন আমরা যোগ করব তখন এই জায়গাটুকু আমাদের দুইবার কাউন্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের কি করতে হবে? টোটাল সামটার থেকে আমাদের সেই যেটা দুইবার কাউন্ট হয়েছে সেই জিনিসটা বাদ দিলে আমাদের টোটাল এলিমেন্টটা পেয়ে যাব। সেজন্য আমরা লিখতে পারি n of a union b equals to n of a plus n of b minus n of a intersection b। তার মানে আমরা এই ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করতে পারি যে এই থিওরামটা যে স্টেটমেন্ট দেওয়া আছে সেটা সত্য। শুধুমাত্র এখানে দেখতে হবে যে এখানে সাম রুল প্রিন্সিপাল অনুযায়ী যদি এটা একই সাথে না ঘটতো, মানে একই সাথে অকারেন্সটা না হইতো, তাহলে আমাদের এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি সমান সমান আসতো এন অফ এ প্লাস এন অফ বি, যেটা আগের এখানে দেখানো হয়েছে। যেহেতু তারা ডিসজয়েন্ট, তার মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, সেজন্য এখানে এন অফ এ ইউনিয়ন বি সমান সমান এন অফ এ প্লাস এন অফ বি। কিন্তু এই থিওরামটাতে এখানে দেখা যাচ্ছে এদের মধ্যে কমন এলিমেন্ট বা কমন অকারেন্স ঘটার সম্ভাবনা এখানে আছে, সেজন্য সেই জিনিসটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হচ্ছে, কারণ তারা দুইবার কাউন্ট হয়ে যাচ্ছিল। কারণ কিছু সংখ্যক ঘটনা এর মধ্যেও আছে, কিছু সংখ্যক ঘটনা বি এর মধ্যেও আছে। এই ঘটনাটা এ ইন্টারসেকশন বি এই জায়গাটায় দুইবার কাউন্ট হচ্ছিল, সেজন্য আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি টোটাল এলিমেন্টটা কাউন্ট করার জন্য। এভাবেই আমরা থিওরামের স্টেটমেন্টটা প্রমাণ করতে পারি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই থিওরামের স্টেটমেন্টটা কিভাবে প্রুফ করা হয়েছে বর্ণনার সাহায্যে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি আমরা প্রোডাক্ট রুল প্রিন্সিপালে, তার মানে এটা হচ্ছে গুণের মূলনীতি। এখানে বলেছে ইফ টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট E1 and E2 can occur N1 and N2 ways respectively, then combination of a E1 and E2 can occur N1 into N2 ways। তার মানে এখানে যখন সাম রুল বলেছিলাম তখন কিন্তু বলেছে যে কোনো একটা চুজ করতে হবে, ঘটনা একটাই করতে হবে, কিন্তু প্রোডাক্ট রুল প্রিন্সিপালে কিন্তু এখানে একটা কথা উল্লেখ আছে যে এখানে দেন কম্বিনেশন অফ E1 and E2, এই কথাটার উপর জোর দিতে হবে, কম্বিনেশন অফ E1 E2, তার মানে এখানে যে ঘটনাটা E1 ইভেন্ট দেওয়া আছে এবং E2 ইভেন্ট দেওয়া আছে সেটা কম্বাইন আকারে ঘটতেছে, তার মানে একই সাথে অকারেন্সটা ঘটার সম্ভাবনা আছে। এখন দেখো এখানে কি বলেছে সেটা আবার একটু ক্লিয়ার হয়ে আসি। যদি কোনো দুইটা স্বাধীন ঘটনা E1 এবং E2 N1 এবং N2 ওয়েতে অকার হয় বা ঘটনাটা ঘটে, এখানে দুইটা স্বাধীন ঘটনা বলেছে, স্বাধীন ঘটনা বলেছে, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ঘটনা বলেছে, এজন্যই যেহেতু তারা একই সাথে ঘটতে পারে, ইচ্ছা হলে তারা একই সাথে ঘটতে পারে, তার মানে এখানে সেজন্য E1 এবং E2 ইভেন্টটা ইন্ডিপেন্ডেন্ট, তাদের ঘটনা ঘটার সম্ভব ওয়ে কত N1 এবং N2।
then combination of E1 and E2 can occur N1 into N2 way। তার মানে এই ঘটনাটা E1 এবং E2 ঘটনাটা একত্রে ঘটার সম্ভাবনা বা হচ্ছে তাদের একত্রে ঘটনা ঘটতে পারে কত ওয়েতে, N1 প্লাস N1 ইন্টু N2 ওয়েজ। তার মানে তাদের অকারেন্স যতবার ঘটতে পারে সেই ওয়ে দুটো গুণ করে দিলে আমরা তাদের কম্বিনেশন আকারে কতবার ঘটতে পারে সেটা পেয়ে যাব। এখন যদি এখানে ঘটনাটা ইভেন্টটা যদি E1 E2 এর মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো অনেক বেশি ইভেন্টের মধ্যে থাকতো, যেমন E1 একটা ইভেন্ট, E2 একটা ইভেন্ট, E3 একটা ইভেন্ট, এরকম করে n সংখ্যক ইভেন্ট থাকতো এবং তাদের ঘটনা ঘটার সম্ভাবনা N1 ওয়ে হইতো, N2 ওয়ে, N3 ওয়ে এবং এরকম করে n সংখ্যক n ওয়ে উপায়ে ঘটতো, তাহলে তাদের কম্বিনেশন মানে অল অফ ইভেন্ট ক্যান অকার, মানে এই সব সকল ঘটনা একত্রে ঘটার ওয়ে হয়তো কত উপায়ে N1 ইন্টু N2 ইন্টু N3 ইন্টু N3 ইন্টু N4 এরকম করে লাস্ট পর্যন্ত ইন্টু N ওয়েস। তার মানে তাদের প্রত্যেকটা ঘটনা ঘটার যতগুলা ওয়ে আছে প্রত্যেকটা ওয়ে গুণ করে দিলে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা হবে প্রত্যেকটা ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনা বলছি ওয়ে। এবার প্রোডাক্ট রুলে আমরা এক্সাম্পল হিসাবে দেখে আসব কিছু জিনিস। এখানে প্রোডাক্ট রুলের এক্সাম্পল হিসেবে আমি এখানে কয়েকটা চিত্র দেখিয়েছি। চিত্রটা হচ্ছে একটা মানুষ এখানে শার্ট এবং প্যান্ট চুজ করতে পারে কতটা ওয়ে, এখানে শার্ট এবং প্যান্ট একই সাথে সে দুইটাই চুজ করতে পারে। এখন এখানে যদি আমি এখানে রাইট হ্যান্ড সাইডে যাই, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে যদি যাই তাহলে এখানে একটা প্যান্ট আছে আর ওই লোকের শার্ট আছে এখানে একটা হোয়াইট কালার, ইয়েলো কালার, একটা হচ্ছে ব্লু কালার, তিনটা শার্ট আছে। তাহলে একটা শার্টের সাথে সে এই একটা প্যান্টের সাথে তিনটা শার্ট কত ওয়েতে চুজ করা যায়, এখানে প্যান্ট একটা ইভেন্ট আর প্যান্ট একটা ইভেন্ট সেটা ঘটতেছে একটা উপায়ে, আর শার্ট হচ্ছে একটা ইভেন্ট যেটা ঘটতেছে কয় উপায়ে, তিনটা উপায়ে। তাহলে শার্ট এবং প্যান্ট একই সাথে কম্বাইন হওয়ার, শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডের জন্য বলছি, শার্ট এবং প্যান্ট একই সাথে কম্বাইনলে ঘটার সম্ভাবনা হচ্ছে 3 ইন্টু 1 ইকুয়ালস টু 3 ওয়েতে। এখানে এই 3 ওয়ে দেখানো হয়েছে, হোয়াইট কালার ব্লু কালারের প্যান্ট, ইয়েলো কালার ব্লু কালারের প্যান্ট, ব্লু কালারের প্যান্ট, তিনটা ওয়েতে ঘটতে পারে। এখন দেখা যাক আমি যদি এই ইভেন্টটাকে ধরি, এই শার্ট এবং প্যান্ট আকারে যে জিনিসটা আছে এটাকে একটা ইভেন্ট ধরি, এখানে শার্ট এবং প্যান্ট দুইটা জিনিস আছে, এই ইভেন্টের সাথে আমি আরেকটা এই প্যান্টটা ইভেন্ট চুজ করব, তাহলে এখানে ঘটার সম্ভাবনা কত, এখানে হোয়াইট শার্ট ব্লু প্যান্টের সাথে আবার আমি এখানে হোয়াইট শার্ট ব্লু প্যান্ট হিসেবে আরেকটা ইভেন্ট ঘটতে পারে। তার মানে এখানে এই প্যান্টটা একটা শার্টের সাথে দুই ওয়েতে আসতে পারতেছে, সেজন্য এখানে চিত্র হিসেবে দেখানো হয়েছে। তার মানে এখানে 6 ভাবে ঘটতেছে, রাইট হ্যান্ড সাইডেও সিমিলার জিনিস 6 ভাবে ঘটতেছে। তার মানে এখানে দুইটা ইভেন্ট, এখানে টোটাল কত ইভেন্টে ঘটতেছে, দুইটা প্যান্ট তিনটা শার্ট আমরা ঘটতেছে এখানে 6 ইভেন্টে, দুইটা প্যান্ট, এখানে একটা ব্লু আছে রাইট সাইডে আছে ব্ল্যাক, তাহলে এই দুইটা প্যান্ট তিনটা শার্টের মধ্যে কম্বাইন হচ্ছে এখানে কয় প্রসেসে, 6 প্রসেসে, যেটা 3 নাম্বার রোতে আছে 6 প্রসেসে। এই 6 প্রসেসে আবার হচ্ছে কত ভাবে সাজতে পারে, সেটা হচ্ছে 12 প্রসেসে। এই 6 প্রসেস আবার এই দুইটা প্যান্টের মধ্যে যদি কম্বাইন করা যায়, কয় ওয়েতে অকারেন্স ঘটানো যায়, সেটা হচ্ছে 12 উপায়ে আসতে পারে। ঠিক আছে, চিত্রের সাহায্যেও তোমরা এই জিনিসটা প্রোডাক্ট রুল প্রিন্সিপালটা আমরা বুঝতে পারি। অথবা এখানে যদি আমি এক্সাম্পল হিসেবে আবার এখানে দিয়েছি যে একটা ইভেন্ট, 1 নাম্বার ইভেন্ট ঘটতেছে A1 ওয়েসে, 2 নাম্বার ইভেন্ট ঘটতেছে A2 ওয়েসে, 3 নাম্বার ইভেন্ট ঘটতেছে A3 ওয়েসে, তাহলে n সংখ্যক ইভেন্ট ঘটতেছে n সংখ্যক উপায়ে ঘটতে পারে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ওয়েস কত নাম্বারে ঘটতে পারে, সবগুলো ওয়েস গুণ করে দিলে যে ওয়েটা পাবো সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়েস। এখন এখানে দেখা যাক, if event 1 can occur in
4 ওয়েজ। যদি এখানে এক্সাম্পল দেখা যাক একটা ইভেন্ট আছে যেটা 4 উপায়ে ঘটতে পারে, তাহলে প্রথম ইভেন্টটা 4 উপায়ে ট্রি ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথম ইভেন্টটা 4 উপায়ে ঘটতে পারে। এখন আরেকটা অকারেন্স আছে যেটা হচ্ছে 3 উপায়ে ঘটতে পারে। এখন একটা অকারেন্স আছে যেটা 3 উপায়ে ঘটতে পারে, তাহলে প্রথম ইভেন্ট 4 উপায়ে আর প্রত্যেকটা ইভেন্ট ঘটতে পারে, আর একটা ইভেন্ট 3 উপায়ে ঘটতে পারে। তাহলে প্রথম ইভেন্ট এবং দ্বিতীয় ইভেন্ট একই সাথে ঘটার টোটাল নাম্বারটা কত আসবে? প্রথম ইভেন্টের যেহেতু 4 উপায়ে ঘটতে পারে, তাহলে প্রথম ইভেন্টের সাথে দ্বিতীয় ইভেন্টের 3 ওয়েটা এভাবে টি ডায়াগ্রামের মাধ্যমে দেখা যাবে। তাহলে টোটাল কত ইভেন্ট হবে? টোটাল ওয়ে অফ ইভেন্ট হবে হচ্ছে কত? টোটাল কত ওয়েতে ঘটতে পারে? 3 × 4 = 12 ইভেন্টে 12 ওয়েতে ঘটতে পারে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রোডাক্ট রুল প্রিন্সিপাল এবং তার এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পারমুটেশনে। পারমুটেশন বলতে কি বোঝায়? এ পারমুটেশন of a set of distinct symbol is an arrangement of them in a line in some order. তার মানে পারমুটেশন বলতে যেটা বোঝায় সেটা আমি সহজ ভাষায় একটু বলছি, যে কিছু সংখ্যক যদি বিভিন্ন প্রতীক বা বস্তু যে কোনো জিনিসই যদি থাকে, তাহলে সেই ভিন্ন ভিন্ন প্রতীক বা জিনিস থেকে বস্তু থেকে আমরা যদি সেই ভিন্ন ভিন্ন যতগুলো জিনিস দেওয়া আছে, ধরা যাক সেটা n সংখ্যক জিনিস আছে, আমি ওই n সংখ্যক জিনিসের মধ্যে থেকে কিছু সংখ্যক জিনিস নেব এবং তাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করব। যত উপায়ে সাজানো যাবে তত উপায়টাকে, প্রত্যেকটা উপায়টাকে আমি একটা হচ্ছে পারমুটেশন বা বিন্যাস বলবো। যে আমার যদি কিছু সংখ্যক ঘটনা থাকে, যেমন কিছু সংখ্যক ইভেন্ট বলতে আমার কাছে 10টা এলিমেন্ট আছে, তার মধ্যে আমি 4টা এলিমেন্ট নিব। এই 4টা এলিমেন্ট বা নাম্বার যেটাই নিই না কেন, এই 4টা নাম্বার আমি কত উপায়ে সাজাইতে পারি সেই সংখ্যাটাই হচ্ছে পারমুটেশন বা বিন্যাস। প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে পারমুটেশন বা বিন্যাস। এখানে পারমুটেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা জরুরি, যে এটা অর্ডার মেনটেন করে। অর্ডারটা এখানে ভেরি করে না, মানে অর্ডারটা এখানে মেনটেন করতে হবে। অর্ডার যেমন এ বি এবং বি এ, এখানে এ হচ্ছে প্রথম এলিমেন্ট হিসেবে আছে, বি হচ্ছে সেকেন্ড এলিমেন্ট আছে হিসেবে আছে, তাহলে এই অর্ডার এবং বি এ বি হচ্ছে প্রথম এলিমেন্ট আছে, এ হচ্ছে সেকেন্ড এলিমেন্ট আছে, তার মানে এরা ভিন্ন ভিন্ন বস্তু হিসাবে কাউন্ট হবে। অর্ডারটা এখানে মেনটেন করতে হবে পারমুটেশনের ক্ষেত্রে। এখানে যদি কোনো একটা বস্তু n সংখ্যক সিম্বলের পারমুটেশনকে আমরা যদি প্রত্যেকটা বস্তুই যদি আলাদা আলাদা হয়, ডিস্টিংক্ট এলিমেন্ট হয়, মানে আলাদা আলাদা ভিন্ন বস্তু হয়, তাহলে তার পারমুটেশনকে আমরা ফ্যাক্টোরিয়াল n দ্বারা প্রকাশ করতে পারি। এখন এখানে বলা হয়েছে নাম্বার অফ আর পারমুটেশন অফ n সিম্বলস ইজ PNR। তার মানে আমরা যদি n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা হচ্ছে তাদের মধ্যে পারমুটেশন করি, তাহলে সেটাকে আমরা PNR দ্বারা প্রকাশ করি। তার মানে PNR এটা দ্বারা বোঝাচ্ছে n সংখ্যক বস্তু থেকে আমি r সংখ্যক বস্তু নিয়ে তাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতেছি, অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট করতেছি। তাহলে আমরা পারমুটেশন সমান সমান হচ্ছে PNR, তার মানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন বা অ্যারেঞ্জমেন্ট করলে তার সূত্রটা আসে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে পারমুটেশনের সূত্র বা বিন্যাসের সূত্র। পারমুটেশন শব্দের অর্থ হচ্ছে বিন্যাস। বিন্যাস মানে হচ্ছে সাজানো, তার মানে কত ভাবে সাজানো যায় কোনো একটা জিনিসকে, সেই সাজানো সংখ্যাটাই হচ্ছে পারমুটেশন। এখন এখানে আমি সংক্ষেপে বোঝার জন্য আমি লিখেছি পারমুটেশনকে এখানে অ্যারো দিয়ে লিখেছি অ্যারেঞ্জমেন্ট। তার মানে পারমুটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, মানে সাজানো বা বিন্যাস। এখানে 3টা এলিমেন্ট দিয়েছি। এখানে পারমুটেশনে মনে রাখা জরুরি যে এটা অর্ডার মেইনটেইন করে, অর্ডারটা থাকবে, এখানে অর্ডারটা কাউন্ট হবে। এখানে এ বি সি 3টা এলিমেন্ট নিয়েছি, এর মধ্যে থেকে আমি 2টা এলিমেন্ট নিয়ে আমি পারমুটেশন করব। তাহলে এ আর বি 2টা এলিমেন্ট, যে কোনো 2টা এলিমেন্ট নিয়ে আমি পারমুটেশন করলাম। তাহলে এখানে প্রথমে এখানে কয়ভাবে সাজানো যায়? এ বি বি সি সি এ, তারপরে আবার সাজানো যায় বি এ বি বি সি সি এ, এই 3 উপায়ে সাজানো যায় এই 3টা এলিমেন্টকে 2টা করে করে নিয়ে। এখন এটাকে আবার সাজানো যায় বি এ সিবি এবং এসি। এখানে কিন্তু এ বি এবং বি এ এদের অর্ডার কিন্তু
সেম না, অর্ডার মেনটেন করে বিধায় এরা দুইটা এলিমেন্ট দুইভাবে অ্যারেঞ্জমেন্ট হিসাবে কাউন্ট হবে। তার মানে টোটাল পারমুটেশন কত হবে? তিনটা এলিমেন্টের টোটাল পারমুটেশন হবে হচ্ছে 6। যদিও অর্ডারটা এখানে না মানা হতো তাহলে কিন্তু পারমুটেশন 6 হতো না। এবার চলে যাচ্ছি আমি পারমুটেশনের এক্সাম্পলে। এক্সাম্পল না, এখানে পারমুটেশন যদি সবগুলো সংখ্যা আলাদা হয় তাহলে আমি আগেই বলেছি যদি সবগুলো সংখ্যা আলাদা হয় তাহলে পারমুটেশনকে আমি n সংখ্যক পারমুটেশন n সংখ্যক নাম্বারের পারমুটেশনকে আমি n ফ্যাক্টোরিয়াল দ্বারা প্রকাশ করতে পারি। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে a1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এরকম করে n সংখ্যক বস্তুর গুণফল। যদি আমার n সংখ্যক যে নাম্বারটা দেওয়া আছে বা সিম্বলটা দেওয়া আছে এদের প্রত্যেকটা সিম্বল হচ্ছে আলাদা হয়, ডিস্টিংক্ট হয়, তখন ডিফারেন্ট থিং হয়, তাহলে সেটার ক্ষেত্রে পারমুটেশন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এবার যদি n সংখ্যক বস্তুর মধ্যে কিছু সংখ্যক বস্তু থাকে তারা সিমিলার টাইপের জিনিস থাকে, তখন আমরা পারমুটেশনের সূত্রটা একটু পাল্টায় যাবে। তার মানে এখানে যখন আমি পারমুটেশন PNR লিখেছি, যদি ডিস্টিংক্ট হয় সবগুলো এলিমেন্ট আলাদা হয় তাহলে PNR সমান সমান n ফ্যাক্টোরিয়াল আসবে। যদি এদের মধ্যে দেখা যায় যে কিছু সংখ্যক বস্তু একই ধরনের আছে, তাহলে যে সংখ্যক বস্তুগুলো একই ধরনের আছে মানে ক্লাস অফ থিংস যাদের হচ্ছে ক্লাস অফ অ্যালাইক থিংস, তার মানে একই সংখ্যক বস্তু যারা আছে সেই সংখ্যক বস্তু দিয়ে আমরা হচ্ছে n সংখ্যক বস্তুটাকে ভাগ করে দিব। তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে ক্লাস অফ ইকুয়াল থিংস, তার মানে যে কিছু সংখ্যক বস্তু এখানে একই ধরনের আছে। এখানে দেওয়া আছে if n given things can divided into c classes of alike things different from the class to class, then number of permutation of this thing taken all at a time is, তার মানে এখানে n সংখ্যক বস্তু আছে যেটা সেটার পারমুটেশন হবে n ফ্যাক্টোরিয়াল, আর যেগুলো একই রকম বস্তু আছে সেই বস্তুগুলোতে আমি এখানে ভাগ করব। তাহলে এখানে বস্তু আছে ধরা যাক n1 n2 n3 n4 এরকম করে nc অর্ডারে বস্তুগুলো আছে। এই টোটাল নাম্বার অফ এলিমেন্টস বা হচ্ছে নাম্বার অফ সিম্বল ইকুয়ালস টু n, তার মানে টোটাল এলিমেন্ট হচ্ছে n, সেজন্য n ফ্যাক্টোরিয়াল। এখন n1 থিংস যদি বা n1 এলিমেন্টস যদি একই ধরনের হয় তাহলে আমরা n1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। যদি আরো কিছু সিম্বল থাকে যেগুলো একই রকম, যেমন এখানে দেওয়া হয়েছে n2 থিংসও আমি ধরলাম একই রকম, তাহলে আমি n2 দিয়ে ভাগ করব। এবং এরকম করে যদি nc সংখ্যক এলিমেন্ট একই রকম থাকে তাহলে nc ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখানে n যে দ্বারা বোঝানো হয়েছে যে কত সংখ্যক এলিমেন্ট এখানে একই ধরনের আছে। যেমন আমরা অ্যালফাবেটের অঙ্ক করে আসছি যে ম্যাথমেটিক্স শব্দটির পারমুটেশন কত, সেই ক্ষেত্রে ম্যাথের মধ্যে ম্যাথমেটিক্স শব্দটার টোটাল এলিমেন্ট সংখ্যাকে আমরা যতগুলো এ অথবা ই আছে এই এলিমেন্ট গুলা দিয়ে ভাগ করে দিচ্ছি, এভাবে আমরা পারমুটেশনটা বের করি। যদি ডিফারেন্ট থিং হয় তাহলে টোটাল এলিমেন্টকে ফ্যাক্টোরিয়াল করে দিলেই আমরা পারমুটেশন পেয়ে যাব। আর যদি অ্যালাইক থিং মানে হচ্ছে একই ধরনের বস্তু থাকে সেই এলিমেন্ট সংখ্যা দিয়ে আমরা টোটাল নাম্বারটাকে ভাগ করে দিব, টোটাল ফ্যাক্টোরিয়ালটাকে অ্যালাইক থিংস এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিব। এখন চলে আসা যাক কম্বিনেশন। কম্বিনেশন বলতে আমরা কি বুঝি? কম্বিনেশন হচ্ছে এ কম্বিনেশন অফ এ সেট অফ n অবজেক্টস taken r at a time is an selection of r of the object where order does not count। এখানে একটা জিনিস ডিফাইন করা আছে যে এখানে অর্ডারটা কাউন্ট করা হয় না, পারমুটেশনের ক্ষেত্রে অর্ডারটা কাউন্ট করা হতো, এক্ষেত্রে অর্ডার কাউন্ট হবে না। তার মানে হচ্ছে এ বি আর বি এ এই দুটা যে বিন্যাস করেছি দুটা একই ধরনের জিনিস, এ বি এবং বি এ দুটা একই, আগের যে পারমুটেশনের এক্সাম্পল দেখিয়েছিলাম সেখান থেকে বলছি। তার মানে কম্বিনেশন হচ্ছে এমন এখানে কিন্তু সিলেকশন অফ আর, তার মানে এখানে যতগুলো এখানে নাম্বার দেওয়া আছে কম্বিনেশন হচ্ছে n সংখ্যক অবজেক্ট থেকে r সংখ্যক অবজেক্ট বা হচ্ছে নাম্বার r সংখ্যক অবজেক্ট নিয়ে এমন একটা সিলেকশন। এখানে কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে সিলেকশন আর পারমুটেশনের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট। সিলেকশন করা হয়েছে n সংখ্যক এলিমেন্ট থেকে r সংখ্যক এলিমেন্ট নিয়ে এমন ভাবে সিলেকশন করা হয়েছে যেখানে হচ্ছে অর্ডারটা মেনটেন করা হবে না। অর্ডার মেনটেন না করে যে অ্যারেঞ্জমেন্ট এই যে সিলেকশনটা করা হবে এখানে সেটাকে আমরা বলবো হচ্ছে কম্বিনেশন। এখানে
এখানে কম্বিনেশনকে আমরা আলাদাভাবে ডিফাইন করতে পারি, এ কম্বিনেশন অফ এ সেট অফ অবজেক্ট ইজ এ সাবসেট অফ দেম। তার মানে একটা যত সংখ্যক এলিমেন্ট নিয়ে আমি হচ্ছে n সংখ্যকের মধ্যে থেকে r সংখ্যক এলিমেন্ট নিয়ে বা অবজেক্ট নিয়ে যদি আমি কম্বিনেশন করি, তাহলে r সংখ্যক এলিমেন্টকে যদি আমি টোটাল সেটটা ধরি a, তাহলে এই r সংখ্যক এলিমেন্টের সেট যেটা a আছে, এর যতগুলো সাবসেট তৈরি করা যায়, এই টোটাল সাবসেটটাই হবে হচ্ছে কম্বিনেশন, মানে টোটাল কম্বিনেশন। এখানে কম্বিনেশনকে আমরা নাম্বার অফ কম্বিনেশনকে আমরা n সংখ্যক অবজেক্ট থেকে যদি r সংখ্যক অবজেক্ট নিয়ে কম্বিনেশন করি, তাহলে সেটাকে আমরা ডিনোট করতে পারি এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n r, এভাবে ডিনোট করতে পারি, অথবা কম্বিনেশনকে ncr দ্বারা ডিনোট করা যায়, যেমন পারমুটেশনের ক্ষেত্রে npr দ্বারা ডিনোট করা যায়। Thus we have, এখানে কম্বিনেশনের সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আমি এক্সাম্পল হিসেবে বলেছি, কম্বিনেশনের ক্ষেত্রে পারমুটেশনের মতো সেম এক্সাম্পল দিয়েছি। কম্বিনেশন হচ্ছে সিলেকশন, এখানে সেকশন অর্ডার এ বি বি এ আর সেম। এখানে কম্বিনেশন হচ্ছে সিলেকশন, যেটার সেকশন অর্ডার আর সেম, তার মানে এখানে অর্ডারটা কাউন্ট করা হবে না। সেজন্য আমি এ বি সি এর মধ্যে থেকে যদি দুইটা করে এলিমেন্ট নিয়ে আমি কম্বিনেশন করি, তাহলে কি কি আসবে? এ বি সি এ এবং বিসি। এখানে কিন্তু বি এ সি এবং সিবি আসছে না, কারণ এদের অর্ডারটা হচ্ছে মেনটেন যেহেতু করা হচ্ছে না, তাহলে এ বি আর বি এ সেম, সেজন্য এখানে কম্বিনেশন হচ্ছে 3। তার মানে তিনটা এলিমেন্টের মধ্যে থেকে যদি আমি দুইটা এলিমেন্ট নিয়ে তাদের মধ্যে কম্বিনেশন করি, তার অ্যান্সার আসবে 3। যদি তাদের মধ্যে সবগুলো অবজেক্ট বা থিংস হচ্ছে আলাদা হয়, ডিফারেন্ট হয়। এখানে আমি শিক্ষার্থীরা, এখানে আমি পারমুটেশন এবং কম্বিনেশনের একটা বেসিক পার্থক্য বা ডিফারেন্স দেখানোর চেষ্টা করেছি এক্সাম্পলের সাথে। এখানে ডেফিনেশন হিসেবে উপরের গুলো হচ্ছে কম্বিনেশনের ক্ষেত্রে দেখিয়েছি, নিচের অংশটুকু আমি পারমুটেশনের ক্ষেত্রে দেখিয়েছি। কম্বিনেশনটাকে আমরা বলতেছি সিলেকশন অর গ্রুপিং, যেটাতে অর্ডার মেনটেন করা হয় না। পারমুটেশনের ক্ষেত্রে বলছি এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেটার আউটকামস এর ক্ষেত্রে অর্ডার ডাজ ম্যাটার, তার মানে এখানে অর্ডার মেনটেন করা হয়। এর ফর্মুলা হচ্ছে NCR সমান সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর পারমুটেশনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে NPR n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই দুই জায়গাতেই আমরা n থিংস এর মধ্যে থেকে r সংখ্যক থিংস নিয়ে আমরা পারমুটেশন এবং কম্বিনেশন করেছি। এক্সাম্পল হিসেবে আমি এখানে দিয়েছি 6টা how many pairs can made from a group of 6 people। এখানে 6 জন লোকের মধ্যে থেকে আমরা 2 জন লোক নিয়ে আমরা কম্বিনেশন করব। কম্বিনেশন করছি, সেটা কিভাবে আসছে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে টোটাল নাম্বার আসছে হচ্ছে টোটাল কম্বিনেশন নাম্বার আসছে 15। একইভাবে আমরা এই 6 থেকে 6 জন লোক থেকে 2 জন লোক নিয়ে আমরা হচ্ছে পারমুটেশন করছি, যেখানে অবশ্যই অর্ডার মেনটেন করা হবে, তাহলে এদের পারমুটেশনের নাম্বার হবে 30। জাস্ট এটা সূত্রটা অ্যাপ্লাই করে আমরা রেজাল্টটা এখানে বের করা হয়েছে। এখন আমি এখানে পারমুটেশন এবং কম্বিনেশনের আরেকটা एग्जांपल দেওয়ার চেষ্টা করেছি। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দা 4 এমপ্লয়িজ বি চুজেন। এখানে অবশ্যই একটা জিনিস জানতে হবে যে অবশ্যই এখানে 12 জন লোকের মধ্যে 4 জন এমপ্লয়ি চুজ করা হয়েছে, যেটা পরের বি নাম্বার কোশ্চেনে মেনশন করা আছে ফর্ম 12। এটাকে 12 জন এমপ্লয়ের মধ্যে থেকে আমরা 4 জন এমপ্লয়ি এখানে চুজ করব। তার মানে হচ্ছে প্রথমে বলেছে because there is no reason to এটা পারমুটেশন কম্বিনেশন আসছে, এখানে সলিউশন হিসেবে দেওয়া আছে because there is no reason to consider the order। প্রথমে এখানে কিন্তু কোনো অর্ডার কনসিডার করা নাই, তার মানে হচ্ছে এখানে যেহেতু অর্ডার কনসিডার করা নাই, তাহলে এটা কি আসবে? কম্বিনেশন আসবে, কারণ আমরা জানি কম্বিনেশনের ক্ষেত্রে কোনো অর্ডার মেনটেন করা হয় না। তাহলে 12 জনের মধ্যে 4 জনের সিলেকশন করলে তাদের কম্বিনেশনটা হবে কি 12 সি
12c4 ইকুয়ালস টু, তার মানে সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল divided by n minus r factorial, তার মানে 12 factorial divided by 4 factorial divided by 4 factorial into 8 factorial equals to কত আসছে 495। তার মানে এখানে 495 উপায়ে আমরা হচ্ছে এই 4 এমপ্লয়ি কে চুজ করতে পারি। এখন এখানে বলেছে how many ways can 4 employees, সেকেন্ড এক্সাম্পলে বলেছে how many ways can 4 employees be chosen from 12, তার মানে from 12 to be placed in 4 different job। তার মানে এখানে বলেছে 12 জন লোকের মধ্যে থেকে আমাদের 4 জন এমপ্লয়িকে চুজ করতে হবে এবং এই 4 জনকে আমাদের ডিফারেন্ট প্লেসে এখানে ডিফারেন্ট প্লেসে জবে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে যেহেতু 4টা ডিফারেন্ট প্লেস বলা আছে, তার মানে এখানে সুইটেবল কয়েকটা প্লেস আছে যেটা অর্ডার ওয়াইজ আছে, তার মানে এখানে অর্ডার মেইনটেইন করতেছে। যেহেতু অর্ডার মেইনটেইন করতেছে তার মানে এটা হচ্ছে যদিও ডিফারেন্ট, তারপরেও এখানে অ্যারেঞ্জমেন্টটা আসবে কোন উপায়ে, এটা অ্যারেঞ্জমেন্টটা আসবে পারমুটেশন উপায়ে। যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ের জন্য এক একটা ডিফারেন্ট জবের যে পোস্ট আছে সেই পোস্টের জন্য এক একটা পোস্টের জন্য এক একজনকে সিলেক্ট করতে হবে, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা, তার মানে অর্ডারটা এখানে মেইনটেইন করতেছে। অর্ডার মেইনটেইন করার মানে হচ্ছে পারমুটেশনের কাজ হবে। তাহলে 12 জন থেকে আমরা 4 জনকে নিয়ে পারমুটেশন করলে রেজাল্ট আসবে কি 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত 11880। তার মানে 11880 উপায়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। শিক্ষার্থীরা আশা করি তোমরা পারমুটেশন এবং কম্বিনেশন নিয়ে যে আমাদের সবসময় ধারণা বা একটা বিভ্রান্তি সৃষ্টি হয় সেটা তোমরা এখান থেকে ক্লিয়ার হতে পারবা। এখানে অবশ্যই বেসিক কিছু জিনিস শেখানো হয়েছে যেটা দ্বারা তোমরা বাকি যে স্টেপগুলো আছে সেটা আগাইতে পারবা এবং প্রত্যেকটা কোনটাতে পারমুটেশন হবে এবং কোনটাতে কম্বিনেশন হবে এই নিয়ে আর কোনো ঝামেলা তৈরি হবে না। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট একটা থিওরাম প্রুফে বা প্রবলেম দিয়েতে, প্রবলেম প্রুফের ক্ষেত্রে চলে যাচ্ছি। এখানে বলা আছে লেট n be a non negative integer, যদি n একটা পজিটিভ ইন্টিজার, নন নেগেটিভ মানে হচ্ছে সেটা পজিটিভ, তার মানে হচ্ছে n যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে সামেশন r এর মান 0 থেকে n পর্যন্ত যাবে n r equals to 2 to the power n, অথবা show that n0 plus n1 plus n2 plus ডট ডট প্লাস n থেকে n পর্যন্ত equals to 2 to the power n, এখানে 2 to the power n আছে। তাহলে আমরা এই থিওরামটা প্রুফে চলে যাচ্ছি। আমরা বাইনোমিয়াল থিওরাম থেকে আমরা জানি যে বাইনোমিয়াল থিওরাম থেকে বা ডেফিনেশন থেকে আমরা সরাসরি লিখতে পারি x plus y to the power n equals to summation r equals to 0 থেকে n n r x to the power n minus r y to the power r। এটা সরাসরি আমরা বাইনোমিয়াল থিওরাম থেকে জানি, এই জিনিসটা আমরা জানি। এখানে আমরা যদি x এবং y এর ভ্যালুটা 1 বসাই তাহলে কি আসছে, x এবং y এর ভ্যালু যদি 1 বসানো যায় তাহলে আসছে 1 plus 1 to the power n equals to summation 0 r এর মানটা 0 থেকে n পর্যন্ত যাবে n r 1 to the power, এখানে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 1, তার মানে 1 to the power n minus r 1 to the power r। যেহেতু কোনো একটা আমরা জানি একের পাওয়ার যতই হোক না কেন সেটার ভ্যালু একই হয়, তাহলে এখানে কি আসছে 1 plus 1 to the power n মানে হচ্ছে 2 to the power n equals to summation r এর মান 0 থেকে n n r, মানে এখানে বাইনোমিয়াল থিওরাম অনুযায়ী এখানে n r টাই থাকছে। এটার দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কিন্তু কম্বিনেশন বোঝায় এখানে। তাহলে আমরা এই লাইনটাকে একটু সোজা করে এখানে সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি সামেশন r এর মান 0 থেকে n পর্যন্ত n r equals to 2 to the power n। এখন যেহেতু সামনে সামেশন দিয়ে r এর মান 0 থেকে n পর্যন্ত আছে তাহলে প্রত্যেকটা জায়গায় আমি r এর মানটা বসাই দিতে পারি, মানে সামেশনটা তুলে দিতে পারি। r এর মান যখন 0 হবে তখন এখানে আসবে n0, পরে
যেহেতু সামেশন প্রত্যেকটা টার্ম আমাদের যোগ হবে, n0 প্লাস n1 আর এর মান যখন 1 প্লাস n আর এর মান যখন 2, n2 প্লাস এরকম করে আগাতে 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 শেষ পর্যন্ত আর এর মান আমরা n বসাবো, তার মানে প্লাস n n n ইকুয়ালস টু কত আসছে 2 টু দি পাওয়ার n। তার মানে যেটা থিওরামের স্টেটমেন্টে দেওয়া আছে সেই জিনিসটা অলরেডি চলে আসছে। এভাবেই আমরা থিওরামটাকে প্রুফ করতে পারি। এই থিওরামটা প্রুফ করার জন্য আমাদের অবশ্যই বাইনোমিয়াল থিওরামের সাহায্য নিতে হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের আলোচনা বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এই বিষয়গুলো যদি তোমরা কোনো বইতে দেখতে চাও তাহলে রেফারেন্স হিসাবে তোমরা তিতাস পাবলিকেশনের বইটা দেখতে পারো, অথবা রসেনের বইটা দেখতে পারো, অথবা শামস সিরিজ আউটলাইন্স এর যে সিরিজের বইটা আছে সেটা তোমরা ফলো করতে পারো। আজকের আলোচনার বিষয়গুলো ওই বইগুলো থেকে অবশ্যই পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আমি আজকের লেকচার এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।